আচ্ছা, এই বিষয়টা একটু অন্যভাবে ভাবা যাক। আমরা একটা সাধারণ পরমাণুকে কিভাবে চিনি? কেন্দ্রে একটা নিউক্লিয়াস, আর তাকে ঘিরে ঘুরছে ইলেকট্রন। বেশ সহজ সরল একটা ছবি। কিন্তু মহাবিশ্বের বিশাল বিশাল নক্ষত্র, যাদের এক একটার ভেতর লক্ষ লক্ষ পৃথিবী এঁটে যেতে পারে, তাদের কি আমরা একই রকম সহজ কোনো সূত্র দিয়ে বুঝতে পারি? আজ আমরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজব। আর আমাদের গাইড হবে সুব্রমণ্যন চন্দ্রশেখরের নোবেল পুরস্কার বিজয়ী বক্তব্য। এটা শুধু একটা বক্তব্য নয়, এটা আসলে একটা মহাজাগতিক রহস্য সমাধানের গল্পের মতো। এই আলোচনা আমাদের দেখাবে কিভাবে প্রকৃতির হাতে গোনা কয়েকটা ধ্রুবক, যেমন মহাকর্ষীয় ধ্রুবক বা আলোর গতি, শুধু নক্ষত্রের গঠনই নয়, বরং তাদের জন্ম, জীবন এবং শেষ পর্যন্ত তাদের নাটকীয় পরিণতি, অর্থাৎ শ্বেত বামন বা কৃষ্ণ গহ্বরের মতো আশ্চর্য বস্তুতে পরিণত হওয়ার পুরো সফরটাকেই নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের আজকের মিশন পরিষ্কার। আমরা এই জটিল বিজ্ঞানকে ভেঙে এমন কিছু আশ্চর্য ইনসাইট খুঁজে বের করার চেষ্টা করব, যা আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে পদার্থবিজ্ঞানের কয়েকটি মৌলিক নিয়মই মহাবিশ্বের এই বিশাল অগ্নিপিণ্ডগুলোর ভাগ্য লিখে দেয়। চলুন এই গভীরে ডুব দেওয়া যাক। তাহলে শুরুতেই সবচেয়ে সাধারণ প্রশ্নটা করি। একটা নক্ষত্র, যেমন আমাদের সূর্য, কিভাবে টিকে থাকে? কোটি কোটি বছর ধরে জ্বলছে, কিন্তু নিজের বিশাল ওজনের চাপে চুপসে যাচ্ছে না কেন? চমৎকার প্রশ্ন। এর উত্তরটা হলো একটা নিখুঁত ভারসাম্যের মধ্যে লুকিয়ে আছে। ভাবুন, একটা নক্ষত্র আসলে দুটো বিপরীত শক্তির এক বিশাল যুদ্ধক্ষেত্র। একদিকে আছে মহাকর্ষের প্রচণ্ড টান, যা নক্ষত্রের সমস্ত গ্যাস আর পদার্থকে কেন্দ্রের দিকে পিষে ফেলতে চাইছে। আর তার বিপরীতে? আর ঠিক তার বিপরীতে কাজ করছে ভেতরের প্রচণ্ড চাপ, যা সবকিছুকে বাইরের দিকে ঠেলে বের করে দিতে চায়। যতক্ষণ এই দুই শক্তি সমান সমান থাকে, নক্ষত্রটা স্থিতিশীল থাকে। এই ভেতরের চাপটা ঠিক কোথা থেকে আসে? নিশ্চয়ই ভেতরের প্রচণ্ড তাপমাত্রার কারণে? হ্যাঁ, মূলত তাই। এই চাপের দুটো প্রধান উৎস আছে। প্রথমটা হলো সাধারণ গ্যাসের চাপ। নক্ষত্রের কেন্দ্রে তাপমাত্রা কোটি ডিগ্রির ঘরে, তাই সেখানকার কণাগুলো প্রচণ্ড গতিতে ছোটাছুটি করে আর একে অপরকে ধাক্কা দেয়। এটাই গ্যাসের চাপ তৈরি করে। আচ্ছা। কিন্তু দ্বিতীয় আরেকটা চাপ আছে, যা প্রথম দিকে বিজ্ঞানীরা ততটা গুরুত্ব দেননি। সেটা হলো বিকিরণের চাপ বা রেডিয়েশন প্রেশার। বিকিরণের চাপ মানে আলোরও চাপ আছে? ঠিক তাই। নক্ষত্রের কেন্দ্র থেকে যে প্রচণ্ড আলো বা ফোটনের স্রোত বেরিয়ে আসে, সেটাও বাইরের দিকে একটা মৃদু কিন্তু কনস্ট্যান্ট ধাক্কা দেয়। বিজ্ঞানী এডিংটন প্রথম দেখিয়েছিলেন যে একটা নক্ষত্রকে ঠিকমতো বুঝতে হলে এই বিকিরণের চাপকে হিসাবে ধরতেই হবে। এখানেই তো চন্দ্রশেখরের বক্তৃতা থেকে একটা অবাক করা তথ্য পাওয়া যায়। আমাদের সূর্যের মতো একটা নক্ষত্রের কেন্দ্রে নাকি এই বিকিরণের চাপ মোট চাপের মাত্র ৩%-ও কম। এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। হ্যাঁ, তার মানে ৯৭% চাপ আসছে সাধারণ গ্যাস থেকে, কিন্তু নক্ষত্রের ভাগ্য নির্ধারণে ওই সামান্য ৩%-এরও ভূমিকা আছে। হ্যাঁ, এবং আপনি যে পয়েন্টটা ধরলেন সেটাই হলো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ছোট বা মাঝারি নক্ষত্রের জন্য এই বিকিরণ চাপ হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু নক্ষত্রের ভর যত বাড়তে থাকে, তার ভেতরের তাপমাত্রা তত বাড়ে এবং এই বিকিরণের চাপও আনুপাতিকভাবে অমছন শক্তিশালী হয়ে ওঠে। ও আচ্ছা। চন্দ্রশেখর তার বক্তৃতায় দেখিয়েছেন, কয়েকটি প্রাকৃতিক ধ্রুবককে মিলিয়ে একটা গাণিতিক সমীকরণ তৈরি করলে দেখা যায় যে একটা নির্দিষ্ট ভরের বেশি হলেই বিকিরণের চাপ এতটাই বেড়ে যায় যে নক্ষত্রটা আর স্থিতিশীল থাকতে পারে না। আর এখানেই আমরা প্রথমবার দেখি প্রকৃতির কিছু মৌলিক সংখ্যা কিভাবে নক্ষত্রের ভরের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিচ্ছে। ঠিক। বেশ, তাহলে নক্ষত্র তার জ্বালানি থাকা অবস্থায় একটা ভারসাম্যের মধ্যে জীবন কাটায়। কিন্তু যখন পারমাণবিক চুল্লির জ্বালানি মানে হাইড্রোজেন বা হিলিয়াম ফুরিয়ে যেতে শুরু করে, তখন কি হয়? এখানেই তো বিজ্ঞানী এডিংটনের সেই বিখ্যাত হেয়ালিটা আসে, তাই না? হ্যাঁ, সেই বিখ্যাত হেয়ালি। একটি নক্ষত্রের ঠান্ডা হওয়ার জন্য শক্তির প্রয়োজন হবে, কথাটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। ঠান্ডা হতে আবার শক্তি লাগবে কেন? শক্তি তো বেরিয়ে গেলেই ঠান্ডা হয়। এটা আসলেই একটা প্যারাডক্সের মতো শোনায়, এবং সে সময়ের বিজ্ঞানীদের এটা প্রচণ্ড ভাবিয়েছিল। এডিংটন বোঝাতে চেয়েছিলেন, জ্বালানি ফুরিয়ে গেলে মহাকর্ষের টানে নক্ষত্রটা সংকুচিত হতে শুরু করে, আর সংকুচিত হতে হতে তার ঘনত্ব এমন এক অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছায় যা আমাদের কল্পনার বাইরে। কতটা অবিশ্বাস্য?
যেমন একটা শ্বেত বামন নক্ষত্রের 1 চামচ পদার্থের ওজন পৃথিবীতে একটা হাতির ওজনের সমান হতে পারে। 1 চামচ পদার্থের ওজন একটা হাতির সমান, বলেন কি? হ্যাঁ, এডিংটনের প্রশ্নটা ছিল এখানেই। তিনি হিসেব করে দেখলেন এই চরম সংকুচিত অবস্থায় নক্ষত্রটির মোট শক্তি স্বাভাবিক পারমাণবিক সত্তার থেকেও কম। অর্থাৎ সে যেন এমন একটা গভীর গর্তে পড়ে গেছে যেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য বাইরে থেকে শক্তি লাগবে। তার মানে সে নিজে থেকে আর ঠান্ডা হয়ে স্বাভাবিক হতে পারবে না? পারবে না। সে এক নতুন অদ্ভুত অবস্থায় আটকে গেছে। কিন্তু সেই অবস্থাটা ঠিক কী তা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তার মানে জ্যোতির্বিজ্ঞানীরা একটা বড়সড় ধাঁধার সামনে এসে দাঁড়িয়েছিলেন। একদিকে এডিংটনের হেয়ালি, অন্যদিকে বাস্তব মহাকাশে হাজার হাজার শ্বেতবামন নক্ষত্র দেখা যাচ্ছে, যারা চুপসে না গিয়ে দিব্যি টিকে আছে। এবং এই রহস্যের সমাধানের চাবিকাঠিটা এলো সম্পূর্ণ অপ্রত্যাশিত এক জায়গা থেকে, কোয়ান্টাম মেকানিক্স। আর.এস. ফাউলার নামের একজন বিজ্ঞানী প্রথম সাহস করে দেখালেন যে নক্ষত্রের মতো বিশাল বস্তুকে বুঝতে হলে পরমাণুর ভেতরের দুনিয়ার নিয়মকানুন প্রয়োগ করতে হবে। এখানেই তো বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। কোয়ান্টাম মেকানিক্স কিভাবে একটা আস্ত নক্ষত্রকে ভেঙে পড়া থেকে বাঁচায়? ফাউলার পাউলির বর্জন নীতির ধারণাটি ব্যবহার করেন। ব্যাপারটা অনেকটা একটা কনসার্টে সিট ভরার মতো। প্রত্যেকটা সিটে একজনই বসতে পারে। দুটো ইলেকট্রন একই কোয়ান্টাম অবস্থায় থাকতে পারে না। আচ্ছা। যখন মহাকর্ষের প্রচণ্ড চাপে ইলেকট্রনগুলোকে খুব ছোট একটা জায়গায় ঠাসাঠাসি করে আনা হয়, তখন তারা আর সাধারণ গ্যাসের মতো আচরণ করে না। তারা বাধ্য হয়ে একটার পর একটা খালি সিট বা শক্তিস্তর দখল করতে শুরু করে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত। আর এই যে ইলেকট্রনগুলো ঠাসাঠাসি করে নিজেদের জায়গা ধরে রাখছে, এটাই কি সেই নতুন চাপের উৎস? যেন তারা বলছে, না, আমরা এর চেয়ে বেশি নিরক্ষা আসতে পারবো না, এটা আমাদের ব্যক্তিগত জায়গা। এক্স্যাক্টলি, আপনার উপমাটা দারুণ। এটাই হলো অবজাত চাপ বা ডিজেনারেসি প্রেশার। আর এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই চাপের সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। তাপমাত্রার সম্পর্ক নেই? নেই। নক্ষত্রটা ঠান্ডা হয়ে গেল, এই চাপ কমবে না। এটা শুধুই ঘনত্বের খেলা। ঘনত্ব যত বেশি, এই কোয়ান্টাম চাপও তত বেশি। আর এই অচেনা অদৃশ্য চাপটাই মহাকর্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নক্ষত্রটাকে সম্পূর্ণ চুপসে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। তাহলে এডিংটনের হেয়ালির সমাধান হল, নক্ষত্রটা কোনো শক্তি হারায়নি, বরং তার ভেতরের শক্তিটা তাপীয় শক্তি থেকে কোয়ান্টাম শক্তিতে রূপান্তরিত হয়েছে। আর এই অবস্থাতেই সে শ্বেতবামন হিসেবে বাকি জীবন কাটিয়ে দেয়। বাহ! ঠিক। তার মানে কি, যে কোনো ভরের নক্ষত্রই শেষ পর্যন্ত শ্বেতবামন হতে পারে, শুধু যথেষ্ট চাপ দিলেই এই কোয়ান্টাম চাপ এসে তাকে বাঁচিয়ে নেবে? প্রথম দিকে বিজ্ঞানীরা ঠিক এটাই ভাবছিলেন। কিন্তু এখানে এই গল্পে প্রবেশ করেন তরুণ বিজ্ঞানী সুব্রমণ্যম চন্দ্রশেখর। তিনি ভাবলেন, আচ্ছা, নক্ষত্রের ভর যদি অনেক বেশি হয় তাহলে কেন্দ্রের ঘনত্বও তো অনেক বেশি হবে। আর তখন সেখানকার ইলেকট্রনগুলো প্রায় আলোর গতির কাছাকাছি বেগে ছুটতে শুরু করবে। এই অবস্থায় তো নিউটনের পদার্থবিদ্যা আর কাজ করবে না। এখানে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদকে আনতেই হবে। কিন্তু পদজেতে আপেক্ষিকতাবাদ তো মহাকর্ষ আর বিশাল গতির বিষয়। একটা শ্বেতবামনের ভেতরে ইলেকট্রনগুলোর কোয়ান্টাম চাপের সাথে এর সম্পর্ক কি? আমার কাছে দুটোকে সম্পূর্ণ আলাদা জগৎ বলে মনে হচ্ছে। দারুণ প্রশ্ন। এখানেই তো মজা। যখন ঘনত্ব এতটাই বেড়ে যায় যে কোয়ান্টাম কণাগুলো আলোর গতির কাছাকাছি ছুটতে শুরু করে, তখন এই দুটো জগৎ, কোয়ান্টাম মেকানিক্স আর আপেক্ষিকতাবাদ, একে অপরের সাথে মিলে যেতে বাধ্য হয়। ওহ! আর চন্দ্রশেখর যখন এই দুটো তত্ত্বকে তার গণনায় মেলালেন, তখন যে ফলাফলটা বেরিয়ে এলো সেটা ছিল রীতিমতো একটা বোমা ফাটানোর মতো। কি ছিল সেই ফলাফল? তিনি দেখালেন যে আপেক্ষিকতাবাদের প্রভাবের কারণে ইলেকট্রনগুলোর অপজাত চাপ একটা নির্দিষ্ট সীমার পর আর বাড়তে পারে না। এর একটা সর্বোচ্চ সীমা আছে। আচ্ছা। এর মানে হল শ্বেত বামন নক্ষত্রের ভরেরও একটা সর্বোচ্চ সীমা আছে। যদি নক্ষত্রের কোর বা কেন্দ্রের ভর সেই সীমার বেশি হয়, তাহলে অপজাত চাপ মহাকর্ষের কাছে অসহায়ভাবে হেরে যাবে। কোনো কিছুই আর সেই নক্ষত্রকে ভেঙে পড়া থেকে আটকাতে পারবে না। আর এই সীমাটাই তো বিখ্যাত চন্দ্রশেখর লিমিট নামে পরিচিত। মাটি হল সূর্যের ভরের প্রায় 1.4 গুণ। এই আবিষ্কারটা তখন জ্যোতির্বিজ্ঞানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। এমনকি এডিংটনের মতো বিজ্ঞানীও প্রথমে চন্দ্রশেখরের এই তত্ত্বকে মানতে চাননি। 1 মিনিট।
তার মানে আপনি বলছেন যে একটা নক্ষত্র স্থিতিশীল থাকবে নাকি ভেঙে পড়বে, এই বিশাল মহাজাগতিক প্রশ্নের উত্তরটাও সেই একই গুটি কয়েক ধ্রুবক দিয়ে বাঁধা, যা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ঠিক তাই। আর এটাই পদার্থবিজ্ঞানের সবচেয়ে সুন্দর বিষয়। চন্দ্রশেখর যখন এই 1.4 সৌরভরের সীমাটি গণনা করেন, তখন তার সমীকরণে সেই একই প্রাকৃতিক ধ্রুবকগুলো ফিরে আসে। মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, আলোর গতি। মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল নক্ষত্রের ভাগ্য, সবকিছু যেন একই সুতোয় গাঁথা। চন্দ্রশেখরের কাজ এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অসাধারণ। আচ্ছা, তাহলে এই 1.4 সৌরভরের সীমাটা তো একটা বিভাজিকার মতো কাজ করছে, যেন নক্ষত্রের জীবনের শেষে দুটো আলাদা রাস্তা খুলে যায়। হয় তুমি এই সীমার নিচে থেকে শ্বেতবামন হয়ে যাও, অথবা এর চেয়ে বেশি ভর হলে কি হবে? অথবা তার পরিণতি হবে অনেক বেশি নাটকীয় এবং ধ্বংসাত্মক। যে নক্ষত্রগুলোর কোর বা কেন্দ্রের ভর চন্দ্রশেখর লিমিটের চেয়ে বেশি, তাদের ভেতরের পারমাণবিক চুল্লি সহজে নেভে না। সেখানে একটার পর একটা ভারী মৌল তৈরি হতে থাকে। হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, তারপর অক্সিজেন। অনেকটা একটা পেঁয়াজের খোসার মতো। ঠিক পেঁয়াজের খোসার মতো, যার কেন্দ্রে স্তরের পর স্তর ভারী মৌল জমতে থাকে। এই প্রক্রিয়াটা কতদূর পর্যন্ত চলে? এটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রে লোহা বা আয়রন তৈরি হয়। আর লোহা হল মহাজাগতিক ছাই। এর আগের মৌলগুলো ফিউশন বা সংযোজনের মাধ্যমে শক্তি তৈরি করছিল, যা নক্ষত্রকে টিকিয়ে রেখেছিল। কিন্তু লোহাকে ফিউশন করতে গেলে শক্তি তৈরি হয় না, উল্টো শক্তি শোষিত হয়। ফলে হঠাৎ করে নক্ষত্রের কেন্দ্রের চুল্লিটা নিভে যায়, তার মানে ভেতরের চাপটা হঠাৎ করে উধাও হয়ে যায়। আর চাপ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মহাকর্ষ জয়ী হয়। ঠিক তাই, নক্ষত্রের লোহার কোরটা মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আলোর গতির প্রায় 1/4 বেগে নিজের ওপর ভেঙে পড়ে। এই প্রচণ্ড পতনের ফলে একটা অংশর শক্তিশালী শক ওয়েভ তৈরি হয়, যা বাইরের দিকে ছিটকে বেরিয়ে আসে এবং নক্ষত্রের বাকি অংশকে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণে ছিন্নভিন্ন করে দেয়। এই বিস্ফোরণকেই আমরা সুপারনোভা বলি। হ্যাঁ, সুপারনোভা। আর এই সুপারনোভা বিস্ফোরণের ফলেই তো মহাবিশ্বে লোহা বা তার চেয়ে ভারী মৌলগুলো ছড়িয়ে পড়ে, তাই না? মানে আমাদের রক্তে যে লোহা আছে সেটাও হয়তো কোনো এক প্রাচীন নক্ষত্রের মৃত্যুর ফসল। 100%। আমরা সবাই আসলে নক্ষত্রের ধূলিকণা দিয়ে তৈরি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বিস্ফোরণের পর কি অবশিষ্ট থাকে? কি থাকে? যদি মূল নক্ষত্রের কোরটি খুব বেশি বিশাল না হয়, তাহলে কেন্দ্রে পড়ে থাকে একটি নিউট্রন তারকা, যা শ্বেতবামনের চেয়েও লক্ষ গুণ বেশি ঘন। কিন্তু যদি কোরটির ভর আরও বেশি হয়, তাহলে মহাকর্ষ এতটাই শক্তিশালী হয় যে কোনো কিছুই, এমনকি নিউট্রনদের অপজাত চাপও তাকে আটকাতে পারে না। তখন সব কিছু ভেঙে এক বিন্দুতে পরিণত হয়, যা থেকে আলো বেরোতে পারে না। তৈরি হয় একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। আর মজার ব্যাপার হলো, চন্দ্রশেখরের বক্তৃতায় উল্লেখ আছে যে সুপারনোভা বিস্ফোরণের ঠিক আগে ওই বিশাল নক্ষত্রের কোরটিও সংকুচিত হয়ে প্রায় 1.4 সৌরভরের কাছাকাছি চলে আসে, যা চন্দ্রশেখর লিমিটের ভবিষ্যৎবাণীকে আরও জোরালোভাবে সমর্থন করে। একদম, সবকিছু যেন একই সূত্রে এসে মিলে যায়। আমরা একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যে নক্ষত্র কেন চুপসে যায় না, আর সেখান থেকে আমরা এসে পৌঁছলাম কৃষ্ণগহ্বরের দরজায়। চন্দ্রশেখরের বক্তৃতা কেবল এদের অস্তিত্বের সম্ভাবনার কথাই বলেনি, এদের প্রকৃতি সম্পর্কেও এক গভীর ধারণা দিয়েছে। হ্যাঁ, তার বক্তৃতা পেকে আমরা জানতে পারি যে একবার একটি কৃষ্ণগহ্বর তৈরি হয়ে গেলে এবং স্থিতিশীল অবস্থায় পৌঁছে গেলে, তাকে বর্ণনা করার জন্য মাত্র 2টি বৈশিষ্ট্যই যথেষ্ট: তার ভর এবং তার কৌণিক ভরবেগ বা স্পিন। তার আর কোনো আলাদা বৈশিষ্ট্য থাকে না। তার মানে একটা কৃষ্ণগহ্বরের কোনো রং, তাপমাত্রা বা উপাদান নেই। বিলিয়ন বিলিয়ন টন ভরের একটা নক্ষত্র চুপসে গিয়ে এমন একটা জিনিসে পরিণত হল যার পরিচয় শুধু 2টো সংখ্যা দিয়ে দেওয়া যায়। এটা তো ভুতুরে ব্যাপার। ভুতুরেই বটে। আর এই কারণে বিজ্ঞানীরা একে বলেন নো হেয়ার থিওরেম, অর্থাৎ কৃষ্ণগহ্বরের কোনো বাড়তি চুল বা জটিল বৈশিষ্ট্য নেই। এটি স্থানকালের বুননে তৈরি মহাবিশ্বের চূড়ান্ত সরলতার এক নিখুঁত উদাহরণ। সত্যি অসাধারণ। চন্দ্রশেখরের শেষ কথাগুলো দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। তিনি বলেছিলেন,
সরলতাই হল সত্যের মোহর এবং সৌন্দর্য হল সত্যের প্রভা। পদার্থবিজ্ঞানের নিয়মগুলো যে কতটা সহজ এবং সুন্দর হতে পারে তার কাজ তারই প্রমাণ। এই আলোচনা থেকে আমরা দেখলাম আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ এমন কিছু নাটকীয় পরিণতির ভবিষ্যৎবাণী করে যা নিউটনের পদার্থবিজ্ঞানে অনুপস্থিত ছিল, যেমন কৃষ্ণগহ্বরের অস্তিত্ব। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। মহাবিশ্বে এমন আর কি কি ঘটনা লুকিয়ে আছে যা আমাদের বর্তমান জ্ঞানের সীমানার ঠিক বাইরে, এবং পদার্থবিজ্ঞানের নতুন কোনো তত্ত্বের জন্য অপেক্ষা করছে? আমাদের জানা মহাবিশ্বটাই কি সব, নাকি এর বাইরেও এমন কিছু আছে যা বোঝার জন্য আমাদের সম্পূর্ণ নতুন করে ভাবতে শিখতে হবে?